প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলা সাহিত্যের ক্ষণজন্মা কবি, যাকে আমরা বলি যে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ যে কবিতা 18 বছর বয়স। আমরা জানি 18 বছরের চেয়ে কম বয়সী প্রত্যেককেই কিন্তু বালক বলা হয়, যেটাকে আমরা বলি এই সময় যদি কেউ বিবাহ করে যেটাকে আমরা বাল্য বিবাহ বলি। বাট 18 বছর হয়ে গেলেও কিন্তু একজন কিশোর, একজন বালক, সে কিন্তু যৌবনে পদার্পণ করে এবং এই যে যৌবনী শক্তি, এই যে তার তীব্র এক ধরনের শক্তির, যার মাধ্যমে তিনি সমাজের শত ধরনের বাধা বিপত্তি অতিক্রম করে তিনি কিন্তু সকল ধরনের সামাজিক ভেদাভেদ দূর করে তিনি সমাজে নিয়ে আসতে পারেন নিষ্ঠা, ন্যায় এবং ইনসাফের সমাজ। আজকে আমরা সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স এই কবিতার টপ টু বটম এ টু জেড আলোচনা করা হবে, যেখান থেকে এইচএসসির একাদশ দ্বাদশের যে কোনো পরীক্ষার সৃজনশীল প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন আসে। আজকের আলোচনা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, গুচ্ছ এবং নার্সিং ভর্তি পরীক্ষার সকল ধরনের প্রশ্ন, এই টপিক থেকে যত ধরনের প্রশ্ন আসে সবগুলো আমরা সলভ করব। এর বাইরেও যারা জব প্রত্যাশী স্টুডেন্ট রয়েছে, যারা বিসিএস, ব্যাংক সহ অন্যান্য সরকারি চাকরি নামক হরিণের পিছনে, সোনার হরিণের পিছনে যারা দৌড়াচ্ছেন, তাদের এই সুকান্ত ভট্টাচার্যের জীবনী থেকে যত ধরনের প্রশ্ন আসে সেগুলো আমরা দেখব। তার পাঠ পরিচিতি এবং এই কবি পরিচিতি অংশ থেকে বিভিন্ন ধরনের পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে সেগুলো আমরা সলভ করব। তাহলে আর দেরি না করে বাংলা সাহিত্যের এই ক্ষণজন্মা কবি, এই কিশোর কবি, মাত্র 21 বছরে যিনি সাহিত্যে অসামান্য অবদান রেখে গেছেন, সেই সুকান্ত ভট্টাচার্যের আলোচিত কবিতা, যেটাকে বলছি 18 বছর বয়স, সেটা আমরা শুরু করছি। তার এই কবিতাটির নাম হচ্ছে 18 বছর বয়স, লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। শুরুতেই সুকান্ত ভট্টাচার্যের তার ব্যক্তিগত জীবনী এখানে তুলে ধরা হয়েছে। কবি পরিচিতিতে বলা হয়েছে 1926 সালে হলো তার জন্ম। এখানে বলেই দেওয়া আছে তার জন্ম হচ্ছে 1926 সালে হলো তার জন্ম। তার পৈতৃক, তার পিতার বাড়ি ছিল গোপালগঞ্জ জেলার কোটলিপাড়ায়। গোপালগঞ্জ জেলার কোটলিপাড়ায় হলো তার জন্ম ছিল। আমরা জানি বাঙালি জাতির যিনি জনক বলা হয়, প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার বাড়িও কিন্তু গোপালগঞ্জ জেলার টঙ্গিপাড়ায়। আর আমাদের এই যে কিশোর কবি, তার জন্ম হচ্ছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। তার পিতার নাম ছিল নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মায়ের নাম ছিল সুনীতি দেবী। আমি যে অংশগুলো দাগিয়ে দেবো এইখান থেকে কিন্তু প্রশ্ন হয়। ছোটবেলা থেকেই সুকান্ত ছিলেন অত্যন্ত রাজনীতি সচেতন। তিনি দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এটার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাহলে তার যে পত্রিকাটি, এই পত্রিকাটির নাম মুখস্থ রাখতে হবে। এটার তিনি একেবারে আমৃত্যু, মানে মৃত্যু পর্যন্ত তিনি এটার সম্পাদকের দায়িত্ব ছিলেন। এই যে পত্রিকাটির নাম হচ্ছে দৈনিক স্বাধীনতা, এই পত্রিকাটির তিনি ছিলেন সম্পাদক। এরপরে কি হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার কবিতা মুক্তিকামী বাঙালির মনে বিশেষ শক্তি এবং সাহস জুগিয়েছে। ছাড়পত্র হলো তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তার যে কয়টা কবিতার বই রয়েছে তার মধ্যে ছাড়পত্র হচ্ছে সবচেয়ে বিখ্যাত। তার অন্যান্য যে কাব্যগ্রন্থগুলো রয়েছে, ঘুম নেই, পূর্বাভাস, আরো কিছু তিনি রচনা করেন, যেগুলোকে যেমন মিঠে করা, অভিযান, হরতাল ইত্যাদি। তিনি ফ্যাসিবাদ বিরোধী লেখক, শিল্পী সংঘের পক্ষে আকাল নামে একটি কাব্যগ্রন্থ তিনি সম্পাদনা করেছেন। 1947 সালে কিন্তু তার মাত্র 21 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন এই বাংলা সাহিত্যের এই প্রতিভাবান, এই ক্ষণজন্মা পুরুষ। তাহলে আমরা কিন্তু একটা বিষয় এখানে লক্ষ্য করলাম যে 1926 সালে তার জন্ম হচ্ছে গোপালগঞ্জ জেলার সেই কোটালীপাড়ায় এবং 1947 সালে কিন্তু তার মৃত্যু হয়। এবং তার যতগুলো কবিতা লেখা হয়েছে জীবদ্দশায়, সেগুলো কিন্তু বই আকারে প্রকাশিত হয়েছে তার মৃত্যুর পরে, অর্থাৎ 1948 সালে কিন্তু তার বই, প্রথম যে বই এই যে 18 বছর বয়স, এটা কিন্তু তার একটা কবিতা থেকে নেওয়া হয়েছে।
আজকের যে কবিতাটি এটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে? ছাড়পত্র বই থেকে। এই বই কিন্তু 1948 সালে বই আকারে প্রকাশিত হয়েছে। মৃত্যুর পরে তার কবিতাগুলো একত্রিত করে বই প্রকাশিত হয়েছে। মৃত্যু হয়েছে 1947 সালে, অর্থাৎ ভারত পাকিস্তান যে সালে ভাগ হয়ে গেল তার পরের বছর 1948 সালে কিন্তু তিনি এই বইগুলো প্রকাশিত হয়েছে। তার বইগুলো প্রকাশিত হয়েছে 1948 সালে। এবার আমরা দেখতে চাই এই কবিতার লাইনগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো থেকে এমসিকিউ আসে সব সময়। আর এই কবিতাটি কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাত্রাবৃত্ত আমরা জানি তিনটা ছন্দ রয়েছে। একটা হলো স্বরবৃত্ত, যেটাকে আমরা বলছি কি ছড়া, স্বরবৃত্ত ছন্দ। স্বরবৃত্তটা আমরা জানি, স্বরবৃত্ত ছন্দটা কি এটা আমরা জানি, এটা হলো ছড়া। যেমন আমরা জানি আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চর্ব গোড়া, হরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, চাবুক সুরে মেরেছে। আচ্ছা, এটা কিন্তু স্বরবৃত্ত, অর্থাৎ ছড়ার যে ছন্দগুলো এটাকে স্বরবৃত্ত বলে। আর একটা হলো মাত্রাবৃত্ত। আচ্ছা, মাত্রাবৃত্ত যেগুলো ছন্দ এগুলো কবিতার শেষে মিল থাকবে, মাত্রায় মাত্রায় মিল। যেমন 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, 18 বছর বয়সী অহরহ বিরাট দুঃসাহসের দেয় যে উকি। তাহলে এখানে এই যে দুঃসহ, অহরহ, ঝুঁকি, উকি, এরকম 18 বছর বয়সের নেই ভয়, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, বাধা কাঁধা, এইরকম মানে এই শেষে মাত্রার শেষে মাত্রায় গিয়ে মিলতে হবে, মাত্রায়। এরকম মাত্রাবৃত্ত কবিতাগুলো আমরা একটা জাদুর মাধ্যমেও মনে রাখতে পারি। যেমন মাত্রাবৃত্ত কবিতাগুলো মনে রাখি আমরা এভাবে, পাজি আকাশ, ওকে, পাজি আকাশ, পাজি আকাশ বা আকাশ, পাজি আকাশ বা আকাশ। তাহলে পাতে হলো পাঞ্জেরি। পাঞ্জেরি কার লেখা? মুসলিম রেনেসার কবি ফররুখ আহমেদের লেখা পাঞ্জেরি, যিনি চিন্তা ভাবনা করেছিলেন যে মুসলিম সাম্রাজ্য কিভাবে কখন আসবে, সমাজের সকল ধরনের অনিয়ম ভেদাভেদ সব ভুলে মুসলিমদের মতো, ইসলাম ধর্মের মতো ন্যায়ভিত্তিক ইনসাফের সমাজ প্রতিষ্ঠা হবে। এই জন্য তিনি লিখেছিলেন পাঞ্জেরি কবিতা। কখন? হযরত ওমরের মতো একজন মহামানব আসবে, যিনি সমাজের ভেদাভেদ ভুলিয়ে তুলবেন, সকল ধরনের অত্যাচার অনিয়ম সব ভেঙ্গে চুরে চুরমার করে তিনি ন্যায় এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করবেন। এই জন্য তিনি পাঞ্জেরি কবিতায় বলেছিলেন, পাঞ্জেরি কি রাত পোহাবার কত দেরি, পাঞ্জেরি। তিনি বলেছিলেন এই যে রাত, এই যে অত্যাচার জুলুমের সমাজ, আর কতদিন এটা চলবে? এই সমাজগুলোকে একেবারে সমাজের আস্তুপুরে নিক্ষিপ্ত করে ন্যায় এবং ইনসাফের সমাজ কখন হবে, কখন আমাদের এই জাতির দুর্বিষহ কেটে বসন্ত আসবে, সেটা তিনি বলেছিলেন রাত পোহাবার কত দেরি, পাঞ্জেরি। এই যে পাঞ্জেরি কবিতা, এটা কিন্তু মাত্রাবৃত্ত। এরপরে জি দিয়ে মনে রাখতে হবে জীবন বন্দনা। জীবন বন্দনা কাজী নজরুল ইসলামের লেখা, জীবনের যিনি জয়গান গেয়েছিলেন সেই জীবন বন্দনা তিনি লিখেছিলেন কাজী নজরুল ইসলাম, এটাও হচ্ছে মাত্রাবৃত্ত। এরপরে হইল 18 বছর বয়স। এই যে 18 বছর বয়স, 18 বছর বয়স, ওকে, এটা কার লেখা? সুকান্ত ভট্টাচার্যের। 18 বছর বয়স। কা দিয়ে কি লিখবো আমরা? ওকে, এরপরে রয়েছে কি স দিয়ে হলো সোনার তরী। সোনার তরী হলো বিশ্বকবি কে? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী। আর ক দিয়ে মনে রাখতে হবে কবর। কবরটা কার? জসিমউদ্দিনের। তাহলে আমরা কি কি দেখলাম? একটা শব্দ মনে রাখবো, এটা দিয়ে যতগুলো আছে এখানে 5টা কবিতার কথা বলা হয়েছে, এগুলো হচ্ছে বাংলা সাহিত্যে মাত্রাবৃত্ত। কে কে? পাজি আক্কাস, পা দিয়ে হলো পাঞ্জেরি, লিখেছেন ফররুখ আহমেদ। জি দিয়ে হলো জীবন বন্দনা, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আদি হলো 18 বছর বয়স, লিখেছেন হলো এই যে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। কা দিয়ে আমরা বলেছি কবর, ক দিয়ে বলেছি কবর, লিখেছেন জসিমউদ্দিন।
যে কবিতায় তিনি বৃদ্ধ দাদা এবং নাতির মধ্যে কথোপকথন হয়েছিলেন, বৃদ্ধ দাদা তার জীবনের যত ঘনিষ্ঠ, তার প্রিয়তম স্ত্রী, ছেলে মেয়েকে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিলেন, তখন কিন্তু তার যে নাতির সাথে তিনি গল্প করছিলেন কথার মাধ্যমে, কিভাবে তিনি জীবনের সবাইকে হারিয়ে আজকে নিঃস্ব হয়ে এই পৃথিবীর বুকে তিনি টিকে আছেন। মনে হচ্ছে যেন তিনিও মাটির নিচে চলে যাবেন। এই মাটির উপরে তার কোনো আত্মীয় স্বজন নেই, পরম আত্মীয় যারা ছিল, যারা নিকটের লোকজন ছিল, সবাই মাটির নিচে চলে গেছে। সেই কবর কবিতায় তিনি বৃদ্ধ দাদু বলেছিলেন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজায়ে রেখেছি ২ নয়নের জলে। যেখানে বলেছিলেন যে এই দাদিকে সেই ছোট্ট বয়সে বিবাহ করে তিনি নিয়ে এনেছিলেন তার প্রিয়তম স্ত্রীকে, কিন্তু আজ থেকে ৩০ বছর আগে তার প্রিয়তমা স্ত্রী তাকে একা করে, তাকে নিঃসঙ্গ করে পৃথিবীর মায়া ত্যাগ করে মাটির নিচে ঘুমিয়ে আছেন। সেই বৃদ্ধ নাতনির কাছে তিনি গল্প করছিলেন, তার ছেলে মেয়ে সবাই যেন মাটির নিচে চলে গেছে। এই বৃদ্ধ দাদা শুধুমাত্র তার দেহটাকে নিয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করে সবাইকে হারিয়ে তিনি এখানে বসে ছটফট করছেন। তিনি বারবার বলেছিলেন কি তারও মাটির নিচে চলে যাওয়ার তীব্র আগ্রহ। ওকে, সেই যে কবিতা, কবর কবিতা, পল্লী কবি জসিমউদ্দিনের লেখা, সেইটাও কিন্তু এই যে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এরপরে আমরা বলেছি কি স হইল সোনার তরী। আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিখ্যাত কবিতা সোনার তরী, যেটা তিনি কি বোটে বসে, নৌকায় বসে লিখেছিলেন, যেখানে তিনি বলেছিলেন ঠাই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়াছে বরি। যেখানে তিনি বলতে চেয়েছেন এই কবির কোনোই মূল্য নাই, যে আমার যে সোনার ধানগুলো, আমার যে কাব্যগুলো, মানুষের কল্যাণে আমি যে কাজগুলো করেছি, শুধু সেইগুলোই ইতিহাসে ঠাই পাবে। আমি ব্যক্তি, আমাকে কেউ জিজ্ঞেস করবে না, আমাকে কেউ সোনার তরীতে স্থান দিবে না, কালের ইতিহাসে আমাকে স্থান দিবে না। শুধু আমার সৃষ্টি করা সোনার ধান, আমার যে কাব্যগুলো, আমার যে সৃষ্টিশীল যে বিষয়গুলো, সেইগুলোই ইতিহাসে জায়গা পাবে, কোনো ব্যক্তি এখানে জায়গা পাবে না। তাই তিনি সোনার তরী কবিতায় লিখেছিলেন ঠাই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়াছে বলি। তাহলে আমরা একটা বিষয় দেখলাম, তাহলে স্বরবৃত্ত দেখলাম, যে ছড়া যেগুলা, মাত্রাবৃত্ত আমরা এই 5টার কথা বললাম। ওকে, আর একটা আছে অক্ষরবৃত্ত, সেটা আমরা অন্য এক সময় দেখে নেব ইনশাল্লাহ। তাহলে এই কবিতাটি হচ্ছে আমাদের মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাত্রা, শেষের মাত্রায় গিয়ে মিল হবে শেষের দিকে। ওকে, তাহলে এই কবিতার কিন্তু লাইনগুলো মনে রাখতে হবে। যারা একাদশ দ্বাদশের স্টুডেন্ট রয়েছে, অবশ্যই কবিতায় কি বলতে চায়, কোথায় কি বলা আছে, এক্সাক্ট ওই শব্দটাই কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? আর যারা ভর্তি পরীক্ষা দিবে বা যারা চাকরির প্রত্যাশী, অবশ্যই এই কবিতায় যেটা বলা আছে, কবি যেটা বলছেন, সেটাই কিন্তু লিখতে হবে, সেটাই কিন্তু দাগাতে হবে। আমি নিজের মতো করে একটা অপশন ফিল আপ করলে হবে না। যেমন আমরা লাইনগুলো একটু পড়ি। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। তাহলে এই যে প্রথম 4 লাইন আমরা পড়লাম, এখানে কিন্তু এক্সাক্ট কবি যে কথাটা বলেছেন সেটাই মনে রাখতে হবে। যেমন 18 বছর বয়স কি দুঃসহ। ওকে, তাহলে কিন্তু তিনি বলেছেন যে 18 বছর বয়সটা একটা দুঃসহ সময়। এখন পরীক্ষা আসতে পারে 18 বছর বয়সটা কি, অপশন থাকতে পারে এটা কি দুঃসহ, হতে পারে এটা ঝুঁকি নেয়, হতে পারে এটা যে কোনো দিগন্তে ছুটে যায়। সবগুলো অপশনই কারেক্ট। কবি যেটা বলেছেন এইটাই হলো 100% কারেক্ট, বাকিগুলো দাগাইলে হবে না। ওকে, 100% যেটা সবচেয়ে বেশি কারেক্ট, সেটা কবি বলেছেন 18 বছর বয়সটা হলো খুবই দুঃসহ, খুবই দুঃখ নিয়ে চলে, যে কোনো একটা সিদ্ধান্ত নেয় দুঃখ পায়। যখন সে ছোট থাকে, শিশু থাকে, পরিবারের কোনো দায়িত্ব নিতে হয় না, সমাজের কোনো দায়িত্ব নাই, কিন্তু যখনই তিনি বালক থেকে, কিশোর থেকে যখনই তিনি 18 বছর হলেন, যুবকে পদার্পণ করলেন, তখনই কিন্তু তার কাঁধে সমাজের বোঝা, পরিবারের বোঝা আসে। এই জন্য তিনি বলেছেন এটা একটা দুঃসহ জীবন। ছোটবেলায় আমি ঘুরছি, খাইছি আর ঘুমাইছি। ওকে, বাপের হোটেলে খাই আর মায়ের হোটেলে ঘুমাই, কোনো টেনশন ছিল না, কোনো দায়িত্ব ছিল না। কিন্তু যখনই আমার বয়স 18 বছর হলো, যখনই আমি একাদশ দ্বাদশ শ্রেণী পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলাম 18 বছরে, ঠিক তখনই আমার পরিবারের দায়িত্ব, আমি বড় হয়েছি, যুবক হচ্ছি, যুবকে পদার্পণ করলাম, আমার কাঁধে এই সমাজ, এই পরিবার, এই রাষ্ট্রের দায়িত্ব।
চলে আসছে। এই জন্য তিনি বলেছেন 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। পরীক্ষা আসবে, স্পর্ধায় কি নেয়? মাথা তোলবার ঝুঁকি। স্পর্ধায় কি নেয়? মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় উকি। তাহলে 18 বছর বয়সে কে উকি দেয়? উকি দেয় কারা? দুঃসাহসেরা। আমাকে বিভিন্ন দুঃসাহস এই সময় নিতে হয়। পরিবারের দায়িত্বের যে দুঃসাহস, একটা সমাজের যে দুঃসাহস, সমাজকে আমি নেতৃত্ব দেব, সমাজের দায়িত্ব পালন করব, পরিবারের দায়িত্ব পালন করব, এটাই হচ্ছে দুঃসাহসের কাজ। এই জন্য বলছে উকি দেয় কে? পরীক্ষা আসতে পারে কে উকি দেয়? অনেকেই উকি দেয়, কিন্তু কবি বলেছেন দুঃসাহসেরা উকি দেয়। এইটাই কারেক্ট, এইটাই দাঁড়াইতে হবে। ওকে, 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথরের বাধা। এই বয়সেই কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। তাহলে এখানে তিনি কবি কি বলছেন? যে 18 বছর বয়সের কিন্তু কোনো ভয় নাই। কি নাই? কোনো ভয় নাই। কারণ কি? তারা পায়ের আঘাতে, পদাঘাতে মানে কি পায়ের আঘাতে, এই পা দিয়ে তারা আঘাত করে পাথর বাধা ভাঙতে চান। পাথর বাধা বলতে কি? পাথর দিয়ে যে সমস্ত বাধা বিপত্তি সৃষ্টি করা হয়, সমাজের যে অন্যায় অবিচার রয়েছে, মূলত এগুলো কিন্তু আক্ষরিক অর্থের পাশাপাশি এগুলোর একটা রূপক অর্থ রয়েছে, এগুলোর একটা আলাদা গভীর অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে। এখানে বলেছেন পাথর বাধা, পাথর দিয়ে বাধা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে, পাথর দিয়ে বন্ধন সৃষ্টি করা হয়েছে, এরকম কথা। কিন্তু বাস্তবে এটা বোঝানো হয়েছে যে সমাজে যে বিভিন্ন অন্যায়, অত্যাচার, অনিয়ম রয়েছে, সেইগুলোকে 18 বছর বয়সের একজন যুবক পা দিয়ে আঘাত করে সব ছিন্ন ভিন্ন ভেঙ্গে চুরে তিনি সমাজের ন্যায় নিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, মাথা কেউ এভাবে নুইয়ে চলবে না, মাথা জাগিয়ে চলবে। যেমন আমরা কবি কাজী নজরুল ইসলাম, আমাদের প্রেমের কবি, বিদ্রোহী কবি এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতায় আমরা দেখেছিলেন কি? আমরা দেখেছিলাম তার বিদ্রোহী কবিতায়, বলো বীর বলো উন্নত মমশির, তিনি বলেছিলেন যে একজন বীর সে অবশ্যই মাথাকে উপরে উঠিয়ে তিনি চলবেন, সমাজের অন্যায় অবিচারকে ভেঙে ফেলে সততা ন্যায় নিষ্ঠার পথে চলবেন, ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এখানেও মূলত সেই রকমই ব্যাপার যে 18 বছর বয়স কখনো মাথা নিচু দিয়ে চলবে না। 18 বছর বয়স জানে না কাদা, যে একটা কাজ করতে গেলে বাধা বিপত্তি আসবে, আঘাত পেয়ে, আঘাতের পর আঘাত পেয়ে সে কান্না করবে। 18 বছর বয়স কান্নাই জানে না, কোনো কান্না নাই, তিনি শত আঘাত পেয়েও কান্না করবেন না, বারবার এই সমাজের অন্যায় অনিয়ম দূর করার চেষ্টা করবেন। এ বয়সে জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। তাহলে এই বয়স কি জানে? রক্তদানের পুণ্য, অর্থাৎ দেশের জন্য, সমাজের অন্যায় অত্যাচারের জন্য, দেশের জন্য যদি আমি রক্তদান করি, জীবন উৎসর্গ করি, এটার এই মহত্বের যে লক্ষণ, আমার ব্যক্তি ছোট কিন্তু রাষ্ট্রের জন্য আমি কাজ করতে পারি, সেটাই বলছে যে রক্তদানের অর্থ, মহত্ব এরা জানে। এবং এই কেমনে চলে? এই 18 বছর বয়স বাষ্পের বেগে চলে, স্টিমারের মতো চলে। এটা বাষ্পের বেগে চলে, স্টিমারের মতো চলে। প্রাণ দেওয়া নেওয়া বুলিটা কি বলছে? প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। তাহলে এখানে কি বলছে? এখানে বলছে যে প্রাণ দেওয়া নেওয়া, অর্থাৎ এই যে সমাজের অন্যায় অত্যাচার দূর করতে গিয়া অনেক সময় যুদ্ধ করতে হয় দেশের পক্ষে, তখন কেউ শহীদ হয়ে যেতে পারে, সেটাই বলা হয়েছে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য। অর্থাৎ সমাজের অন্যায় অসুবিধা দূর করতে গিয়ে তখন কিন্তু অনেকে শহীদ হয়ে যান। এই ঝুলি, এই শহীদ হওয়ার ঝুলি, এটা কিন্তু শূন্য থাকে না, অনেকেই শহীদ হয়ে যান এই অনিয়ম দূর করতে গিয়ে, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে। আত্মাকে শপথের কোলাহলে সঁপে দেয়। কোথায় সঁপে দেয়? শপথের কোলাহলে। ওকে, 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত যন্ত্রণা, কত মন্ত্রণা। ওকে, তাহলে এখানে কি বলছে? যে 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। অর্থাৎ এই বয়সে বিভিন্ন ধরনের মন্ত্রণা চলে আসে। মন্ত্রের মাধ্যমে যেমন বিভিন্ন অসাধ্যকে সাধন করা হয়, 18 বছর বয়স কিন্তু বিভিন্ন অসাধ্যকে সাধন করা হয়, যেটা আমরা দেখেছি সেই 1971 সালে
যে পাকিস্তানের একটা অসম শক্তির বিরুদ্ধে এই বাঙালিরা কিন্তু জেগে উঠে দেশকে স্বাধীন করেছে। এই এই যে 18 বছরধারী যারা রয়েছে তারা। আবার পবিত্র কোরআনেও কিন্তু এগুলো বলা হয়েছে যে আল্লাহ তাদেরই বিচার করবেন যারা যৌবন প্রাপ্ত হয়েছিল। তাহলে কি বুড়োদের বিচার করবেন না? হ্যাঁ, তারাও তো একসময় যৌবন প্রাপ্ত ছিলেন। আল্লাহ শুধু হিসাব নেবেন যৌবনের, তুমি যৌবনে কি করেছো, যৌবনে কিভাবে তুমি তোমার এই শক্তি সামর্থ্য তুমি কিভাবে অপচয় করেছো, তুমি মানব কল্যাণে কাজ করেছো না শুধু খাইছো আর ঘুমাইছো, বাপের হোটেলে খেয়েছো আর মায়ের হোটেলে ঘুমিয়েছো। অর্থাৎ আল্লাহ বিচার করবেন, এই যৌবনের হিসাব নিকাশ হবে, এটার বিচার হবে। 18 বছর বয়স যে দুর্ভার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। তাহলে এরা কি করে? পথে প্রান্তরে তুফান ছোটায়। কিসের তুফান? অন্যায়কে পায়ের আঘাত দিয়ে দূরে ঠেলে দেওয়ার যে তুফান, সেটা। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো। এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনার থর থর। ওকে, তাহলে বলছে যে এই বয়সে কিন্তু প্রচুর আঘাত আসে, কষ্ট আসে। 18 বছর বয়সে আঘাত আসে প্রচুর। কিভাবে আসে আঘাতটা? অবিশ্রান্ত, আসতেই থাকে একটার পর একটা। একটা অন্যায় দেখলাম, সেটাকে আমি কষ্ট করে অনেক ত্যাগ তিতিক্ষা করে ঠিক করলাম, আর একটা আবার অন্যায় অপরাধ দেখছি আবার। এই জন্য বলছে যে একটার পর একটা কিন্তু আঘাত আসে, প্রতিবাদ আসে, একে একে হয় জড়ো। এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। আচ্ছা, তবু 18 শুনেছি জয় ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, বিপদের মুখে কি করে এরা? অগ্রণী ভূমিকা পালন করে। এ বয়স তবু নতুন কিছু তো করে। তাহলে কি বলছে? 18 বছর বয়সে প্রচুর আঘাত আসে, তারপরেও কিন্তু তারা অনেক সমাজের শয়তানি, অন্যায়, অনিয়ম এগুলো কিন্তু দূর করতে পারে। এই যে তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগ আর ঝড়ে। যে কোনো ধরনের বিপদ আপদে তারা এগিয়ে আসে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। যতই বাধা বিপত্তি আসুক, যা কিছু পরিবর্তন হয়েছে এই 18 হাত ধরেই, এই যুবকদের হাত ধরেই হয়েছে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয়ে জড়ো। ওকে, এখানে আমরা দেখলাম কয়েকটা লাইন একটু রিপিট হয়েছে, আমরা এরপর থেকে আমরা বলছি। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এই বয়সে কোনো সংশয় নেই, এদেশের বুকে 18 আসুক নেমে। অর্থাৎ আমাদের এই দেশে কবি প্রত্যাশা করেছেন, তিনি তো আসলে মূলত 1948 সালে 1947 সালে কিন্তু তিনি মারা যান দেশভাগের সময়। তিনি মূলত এই যে আমাদের বাংলা অংশে ছিলেন, তিনি প্রত্যাশা করেছেন যে বাংলার এই অংশে 18 বছরের এই যুবকেরা বারবার ফিরে আসুক। ওকে, অর্থাৎ এই দেশে যত অনিয়ম আছে সবগুলো একটার পর একটা এই 18 বছর বয়সের যুবকেরা হাত দিয়ে এইগুলোকে সব দূর করে দিক। সমাজে যত অনিয়ম রয়েছে, অন্যায় রয়েছে, যত অবিচার রয়েছে, সবগুলো তারা দলে মুসরে কি করবে? দূর করে দেবে এই সমাজ থেকে। এই সমাজকে করবে তারা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে এই সমাজে। তাহলে 18 বছরের বয়সের যে বিভিন্ন বাধা বিপত্তি আসে সমাজ থেকে অসুবিধা দূর করতে, সেইগুলোই প্রথম দিকে বলা হয়েছে। পরবর্তীতে কবি বলেছেন যদিও এইখানে অনেক বাধা বিপত্তি, অনেক অসুবিধা তারা ফিল করে, তারপরেও যা কিছু পরিবর্তন হয়েছে সব 18 এই হাত ধরেই হয়েছে। এই জন্য তিনি বলেছেন যে বারবার এই এদেশের বুকে এটা চলে আসুক। 18 বছর বয়স কি দুঃসহ? আসলেই তো দুঃসহ। মানে দুঃসহ মানে কি? এটা কি এটা বহন করা বা এটা সহ্য করা কঠিন, কঠিন, দুঃসহ, সহ্য করাটা কঠিন। কারণ কি 18 বছরেই তার পরিবার সমাজের বিভিন্ন দায় দায়িত্ব চলে আসে। তার আগে শুধু হাঁটা চলা, ঘোরা, দৌড়ানো, কিন্তু যখনই 18 হয় তখন তার পরিবার, সমাজ এইগুলোর বিভিন্ন দায়িত্ব নেওয়ার একটা সময় চলে আসে। এই জন্য বলছেন তিনি। ওকে, এখানে বিভিন্ন কথা আমরা যেগুলো বলেছি, যেমন স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। ওকে, যে কোনো ধরনের অসুবিধা তিনি মাথায় তুলে নিতে পারেন এবং এই ঝুঁকিটা তিনি নিতে পারেন। বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি, বিভিন্ন ধরনের দুঃসাহসী স্বপ্ন কিন্তু এই 18তেই করা হয়।
এখানে বিভিন্ন ধরনের কথার কথা বলা আছে, এগুলো একটু দেখতে হবে। আমরা দেখি ভাবে পাঠ পরিচিতি সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি 1948 সালে কিন্তু প্রকাশিত হয়েছে। তাহলে একটা বিষয় কিন্তু আমরা বুঝতে পারলাম, এটা 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত তার ছাড়পত্র, তার সবচেয়ে যে বিখ্যাত যে কবিতা তার ছাড়পত্র, এই ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ওকে, তার ছাড়পত্রটা কিন্তু প্রকাশিত হয়েছে 1948 সালে। কবি কিন্তু তখন মারা গেছেন। ওকে, 1947 সালে কিন্তু কবি মারা যান। কিন্তু এই ছাড়পত্র কবিতাটি কিন্তু এই যে তার কবিতার বইটি, এই যে তার কাব্যগ্রন্থটি ছাড়পত্র, সেটা কিন্তু 1948 সালে প্রকাশিত হয়েছে। সেখানের একটা কবিতা হচ্ছে 18 বছর বয়স। ওকে, এখানে আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখতে চাই। এইচএসসি তে আমরা জানি সৃজনশীল বিভিন্ন প্রশ্ন চলে আসে, একাদশ দ্বাদশে সেরকম একটা প্রশ্ন। সুজন ও সাধন দুইজন হচ্ছে সহপাঠী, একসাথে পড়ে, পড়ালেখায় বেশ ভালো। স্কুল জীবন পার হতে না হতেই সুজন মিশে যায় কিছু অসৎ বন্ধুর সাথে। তাহলে সুজন, যার নাম রাখছে সুজন, নাম রাখছে সুজন, সু মানে ভালো, জন মানে ব্যক্তি, ভালো ব্যক্তি, কিন্তু তার কাম কিন্তু কুজন। অর্থাৎ নাম রাখছে আতর আলী, কিন্তু শরীর থেকে আসে দুর্গন্ধ, তাই না? নাম রাখছে সুন্দর আলী, কিন্তু পাত্রীপক্ষ তার সুন্দর দেখে দিয়েছে দৌড়, যাতে তার সাথে বিবাহ না হয়। তাহলে বিষয়টা হচ্ছে সুজন এবং সাধন দুই বন্ধু। সুজনের নাম সুজন হলেও সে কিন্তু কিছু অসৎ বন্ধুর সাথে মিলে গেল, লেখাপড়ার পাট চুকে যায় এখানে, তার নাম শুনলে মানুষ আঁতকে ওঠে। অপরদিকে সাধন, সে কিন্তু সাধনা করে করে বিশ্ববিদ্যালয়ে পড়েছে, ভাষা আন্দোলন শুরু হলে সে তাতে ঝাঁপিয়ে পড়ে, মিছিলে নেতৃত্ব দেয়, সংগঠিত করে সহপাঠীদের, আর প্রতিজ্ঞা করে জীবন দিয়ে হলেও মাতৃভাষার মান সে রক্ষা করবে। কোন বয়সে দুঃসাহসেরা উকি দেয়? আমরা একটু আগে দেখেছিলাম যে 18 বছর বয়সে বিভিন্ন ধরনের দুঃসাহসেরা কিন্তু উকি দেয়। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এটা কে কথা দিয়ে সুকান্ত ভট্টাচার্য কি বুঝাতে চেয়েছেন? বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। ওকে, তাহলে বাষ্প যেভাবে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি অতিক্রম করেও সে কিন্তু চলে যায়, সে কিন্তু দুর্বার গতিতে চলে। 18 বছর বয়সের ব্যক্তিরাও সমাজের বিভিন্ন অনিয়ম, অত্যাচার, নির্যাতনের শিকার হলেও সে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে, স্বাধীনভাবে এই সমাজের অন্যায়, অবিচার, বিভিন্ন ভেদাভেদ ভুলে পা দিয়ে আঘাত করে এগুলোকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করে তিনি কিন্তু কি ন্যায় এবং ইনসাফের পথে চলতে থাকেন। উদ্দীপকের সুজনের মাঝে 18 বছর বয়স কবিতায় কোন দিকটি ফুটে উঠেছে? ওই যে সুজনের মাঝে দেখলাম যে 18 বছর বিভিন্ন যে অসুবিধা আছে 18 বছরে, তাহলে তার কিন্তু একটা কথা তিনি এখানে সুজনের ক্ষেত্রে আমরা দেখলাম যে সুজন ওই যে বিভিন্ন দুঃসাহসেরা উকি দেয়, সুজনের ক্ষেত্রে একজন উকি দিয়েছে একটা খারাপ কাজ, কি অসৎ বন্ধু, অসৎ বন্ধুরা এসে কিন্তু তাকে তার জীবনটাকে শেষ করে দিয়েছে, ছারখার করে দিয়েছে। ঠিক আমাদের 18 বছর বয়স কবিতায় কিন্তু বলা আছে যে বিভিন্ন ধরনের অসুবিধা এখানে আসতে পারে, কিন্তু সেইগুলোকে মোকাবেলা করেই কিন্তু জয়গান গাইতে হবে, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। উক্ত দিকটি কি 18 বছর বয়স কবিতার মূল ভাব? না, এটা কিন্তু মূল ভাব না। 18 বছর বয়স কবিতার 18 বছর বয়স এই কবিতার মূল ভাব হচ্ছে 18 বছর বয়সের বিভিন্ন ধরনের বাধা, এটার বিভিন্ন অসুবিধা থাকলেও সবকিছু পদদলিত করে, সব অন্যায়, অবিচার, অসুবিধা দূর করেও এই 18 বছর বয়সে কিন্তু সমাজকে পরিবর্তন করে। হাজার বছর ধরে যত ধরনের জাতাকল রয়েছে, যত দুঃসাহসিক আইন রয়েছে, যত কালো আইন রয়েছে, যেগুলো সমাজে ভেদাভেদ সৃষ্টি করে, উঁচু নিচু মানুষকে ভেদাভেদ করে, যেখানে গরিবদের উপরে জুলুম নির্যাতন করে, সেই সমস্ত কালো আইনকে এই 18 বছর বয়সধারীরা কিন্তু কি পায়ের আঘাত দিয়ে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করে এই সমাজে কিন্তু আলো নিয়ে আসে, তারা এই সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে। 18 বছর বয়সে এই কবিতার মূল ভাব হচ্ছে 18 বছর বয়সের বিভিন্ন অসুবিধা থাকা সত্ত্বেও যত পরিবর্তন, যত আলো, যত সমাজ, উন্নত সমাজ সবই প্রতিষ্ঠা করেছে এই 18 বছর বয়স। এবার আমরা আরেকটা উদ্দীপক দেখতে চাই। এখানে রফিক ও শফিক দুই বন্ধু, এসএসসি পাশের পর রফিক এলাকার কিছু বখাটে ছেলের সাথে মিশে গেল এবং সন্ত্রাসের মতো খারাপ কাজে জড়িয়ে পড়ল। তার বেপরোয়া আচরণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেল। অন্যদিকে শফিক, সে কিন্তু কলেজে ভর্তি হয়ে বিভিন্ন সমস্যা নিয়ে ভাবতে শুরু করে। সে তার বন্ধুদের নিয়ে এলাকায় একটি সামাজিক সংগঠন গড়ে তোলে।
তারা বাল্য বিবাহ রোধ করে, ওকে, মাদক বিরোধী প্রচারণা চালায়, বৃক্ষরোপণ কার্যক্রম চলে, ওকে, জনহিতকর কাজে নিয়োজিত করে, তাদের সাহসী কল্যাণকর উদ্যোগে এলাকায় ইতিবাচক পরিবর্তন আসে। তাহলে শফিক কিন্তু ভালো কাজ করছে, আর রফিক সে কিন্তু ধ্বংস হয়ে গেছে। কোন বয়সে দুঃসাহসীরা উকি দেয় এটা একটু আগে দেখেছিলাম। এ বয়স জানে রক্তদানের পুণ্য, চরণটি ব্যাখ্যা করো। অর্থাৎ 18 বছর বয়সের লোকেরাই কিন্তু দেশের জন্য, দেশের ভালোর জন্য তারা কিন্তু জীবন দান করতে পারে, কারণ তাদের জানা আছে যে আমি ব্যক্তি যদি চলেও যাই, এই সমাজ, এই দেশ যদি ভালো থাকে, আমার সমাজ বাংলাদেশ যদি ভালো করতে পারে, এটাই হচ্ছে আমার ব্যক্তিকে ছোট করে দেশের জন্য আমি বড় কিছু করব, দেশের একটা পরিবর্তন আনবো। এই জন্য বলা হয়েছে যে এই বয়সটাই কিন্তু আমি আত্মোৎসর্গকারী যদি হই, আমার জীবন উৎসর্গ করে হলেও ভালো সমাজ প্রতিষ্ঠা করতে চাই, ভালো সমাজ ভালো দেশ আমি করতে চাই। উদ্দীপকে রফিকের কর্মকাণ্ড 18 বছর বয়স কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ওই যে এই বয়সে বিভিন্ন দুঃসাহসেরা উকি দেয়, সেটা বলা হয়েছে। তাহলে রফিকের কিন্তু এরকম একটা খারাপ সঙ্গ এখানে উকি দিয়েছে, এবং তিনি সেই খারাপটাকে তিনি দূর করতে পারেননি, ফলে কিন্তু তার জীবন শেষ হয়ে গিয়েছে। উদ্দীপকের শফিকের কার্যক্রম 18 বছর বয়সের কবিতার মূল প্রত্যাশা, হ্যাঁ, মূলত কিন্তু এই 18 বছর বয়স কবিতায় কবি বুঝাতে চেয়েছেন যত ধরনের বাধা আসুক, খারাপ অসুবিধা আসুক, সবগুলোকে দূরে ঠেলে যত ভালো কিছু করতে হবে, সব কিন্তু এই 18 বছর বয়সধারী যে সমস্ত যুবকরা রয়েছে তারাই করবে। এটাই মূলত এই কবিতার মূল প্রত্যাশা। এবারে আমরা কিছু এমসিকিউ দেখতে চাই, যেগুলো এইচএসসিতে চলে আসে, এর বাইরে এগুলো কিন্তু অ্যাডমিশনে চলে আসে। অ্যাডমিশনটা হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, গুচ্ছ বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, নার্সিং ভর্তির ক্ষেত্রে, ওকে, এর বাইরে এগুলো কিন্তু জবেও চলে আসে। আমরা জানি বিভিন্ন ধরনের বিসিএস, ব্যাংক সহ সকল ভর্তি পরীক্ষায় চলে। সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? আমরা জানি তিনি 21 বছর বয়সে, অর্থাৎ 1926 সালে হলো তার জন্ম, আর 1946 কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। টোটাল 21 বছর তিনি জীবিত ছিলেন। এদেশের বুকে 18 নেমে আসুক কোন বৈশিষ্ট্যের কারণে কবি 18-র প্রত্যাশা করেন? কারণ কি 18-র কি রয়েছে? ইতিবাচক, দুঃসাহস, বয়স না তারুণ্য? মূলত এটার রয়েছে কি তারুণ্য। এই তারুণ্যের কারণেই কিন্তু তারা, কবি বলেছেন, নেমে আসুক। এখানে একটা উদ্দীপকের কথা বলা হয়েছে, ব্রিটিশ শাসকদের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী। আমরা জানি যে ব্রিটিশরা এই দেশটাকে পুরোটাই শাসন করেছে। এরপরে ব্রিটিশদেরকে হটানোর জন্য এখানে বিভিন্ন ধরনের তেবাগ আন্দোলন হয়েছে, ক্ষুদিরাম আন্দোলন করেছেন, ওকে, মাস্টারদা সূর্য সেন আন্দোলন করেছেন, মহাত্মা গান্ধী আন্দোলন করেছেন। বিভিন্ন ধরনের আন্দোলনের এক পর্যায়ে ব্রিটিশরা দেখলেন এই দেশ আর শাসন করা সম্ভব নয়, তখন তারা এই দেশকে ভাগ করে একটা গন্ডগোল লাগিয়ে চলে গেলেন। ওকে, 1947 সালের 14 আগস্ট পাকিস্তান ভাগ হয়ে গেল, এবং 1947 সালের 15 আগস্ট ভারত ভাগ হয়ে গেল। ব্রিটিশ সরকারের শাসকদের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী, ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করা হয়। তার অনুসারীরা, এদেরই একজন ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু আত্মসমর্পণ করেননি। ওকে, এই ঘটনা আমরা সবাই জানি। মাস্টারদা সূর্য সেন, তার ছিল প্রীতিলতা ওয়াদ্দেদার ছিল তার শিষ্য। তো চট্টগ্রামে ইউরোপিয়ানদের একটা ক্লাব ছিল, ব্রিটিশদের একটা ক্লাব ছিল। সেই ক্লাবের গেটে কিন্তু লেখা ছিল যেখানে বাঙালি এবং কুকুর তারা প্রবেশ করতে পারবে না। অর্থাৎ সেই ব্রিটিশরা তারা এই যে ইউরোপিয়ান ক্লাবের গেটে তারা লিখে রেখেছিলেন যে বাঙালি ঢুকতে পারবে না এবং কুত্তে ঢুকতে পারবে না। অর্থাৎ বাঙালিদেরকে কুকুরের সাথে তারা সমপর্যায়ে হিসাব করতেন। তো যাই হোক, এই সূর্য সেন তিনি ইউরোপিয়ান এই ক্লাবকে আক্রমণ করতে চাইলেন। তার শিষ্য প্রীতিলতা ওয়াদ্দেদার তিনি কিন্তু এখানে আক্রমণ করলেন, এবং তিনি আগেই সন্দেহ করেছিলেন যদি কোনোভাবে তিনি ধরা পড়েন তাহলে ওদের হাতে তিনি আত্মসমর্পণ করবেন না, নিজে আত্মহত্যা করবেন। এবং তিনি এই জন্য সোডিয়াম সায়ানাইড থেকেই কিন্তু তিনি যখন ধরা পড়ে গেলেন তখন এটা তিনি গ্রহণ করে, এটা বিষ, এটা পান করে তিনি আত্মহত্যা করেন।
প্রীতিলতার মাঝে 18 বছর বয়স কবিতার কোন দিকগুলো ফুটে উঠেছে? তারুণ্য, আত্মত্যাগ, তাই না? এই দুইটা, তারুণ্য এবং আত্মত্যাগ, এটা আছে কয়ের মধ্যে। উক্ত দিক নিচের কোন চরণ যুগলে প্রকাশ পেয়েছে? এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। ঠিক আছে। আর কি আছে? 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় পাথর ভাঙতে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিতে থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। এটা অর্থাৎ প্রাণ দেওয়া নেওয়া, এখানে প্রাণ দিয়ে ফেললেন তিনি, তাহলে ঝুলিটা শূন্য হলো না। সপে আত্মাকে শপথের কোলাহলে, তাহলে তিনি আত্মাকে শপথ করে দিয়ে সঁপে দিলেন। সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 1926 সালে। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায় ছিল? ওকে, তার পৈতৃক নিবাস কোথায় ছিল এটা একটু আমরা পিছনে আমরা কিন্তু অনেকবার দেখেছি যে তার পৈতৃক নিবাস তিনি গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছিলেন। আমরা একটু দেখে নিই। এই যে তার পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জ জেলার কোটলিপাড়ায়। তাহলে আমরা এটাকেই সঠিক উত্তর দেব। এখানে আগেই আমরা পড়ে আসছি, সেটা একটু দেখে নিই। পৈতৃক নিবাস কোথায় ছিল? গোপালগঞ্জ জেলার কোটলিপাড়ায়। কত বছর বয়সে সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন? 21 বছর বয়সে। 18 বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে আসছে? ছাড়পত্র থেকে আসছে। ছাড়পত্র কত সালে আসছে? 1948 সালে এটা প্রকাশিত হয়েছে। আর কবির মৃত্যু হয়েছে কিন্তু 1947-এ। মৃত্যুর পর তার কবিতাগুলো নিয়ে এই বই প্রকাশ, এই কাব্যগ্রন্থ প্রকাশ করা হয়েছে। বাংলা সাহিত্যে কে কিশোর কবি নামে পরিচিত? সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি, কারণ 21 বছর। সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন? দৈনিক স্বাধীনতা। দৈনিক স্বাধীনতা কবিতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এটা কোন ছন্দে রচিত? এটা আগেই বলেছিলাম যে 18 বছর বয়স, এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কারণ আমরা বলেছিলাম পাজিয়াক্কাস পাঞ্জেরি কবিতা ফরুক আহমেদ লিখেছেন, জিতে জীবন বন্দনা কি কাজী নজরুল ইসলামের, আতে হলে 18 বছর বয়স, এটা সুকান্ত ভট্টাচার্যের। কাতে কি বলেছিলাম? আক্কাস, তাই না? কবর কবিতা, কবর যেটা লিখেছেন জসীমউদ্দিন, সেটাও কিন্তু মাত্রাবৃত্ত। এবং শেষে বলছিলাম সোনার তরী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, সেগুলো হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। 18 বছর বয়স কবিতায় কি উকি দেয়? দুঃসাহসেরা উকি দেয়, বিভিন্ন ধরনের দুঃসাহস উকি দেয়। 18 বছর বয়স পদাঘাতে কি ভাঙতে চান? পায়ের আঘাত দিয়ে কি ভাঙতে চান? তিনি সমাজের যে বিভিন্ন ধরনের কি ওকে পাথর বাধা তিনি ভাঙতে চান। পাথর বাধা অর্থাৎ সমাজের বিভিন্ন ধরনের সারা জীবন বসে যে সমস্ত অন্যায় চলছে সেগুলো হল পাথর বাধা। 18 বছর বয়স কিসের মতো চলে? বাষ্পের বেগে স্টিমারের মতো। এখানে কবিতার লাইনে যেটা বলা আছে সেটাই কিন্তু বলতে হবে, এজন্য কবিতা বারবার পড়ার সময় মার্কিং করে পড়তে হবে। 18 বছর বয়স কি জানে? কি জানে না? কাঁদতে জানে না। 18 বছর বয়স কাঁদতে জানে না, কারণ তার কোনো কান্না নাই, দুঃখ নাই। যত আঘাত আসবে, যত বাধা বিপত্তি আসে, সে কিন্তু কান্না করবে না, ধৈর্য ধরে আবার সামনের দিকে এগিয়ে যাবে। এ বয়সে প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা কেমন থাকে? ঝুলিটা শূন্য থাকে না, দুই একজনে জীবন দিয়ে দেয় দেশের জন্য, সমাজের জন্য, অর্থাৎ ঝুলিটা শূন্য থাকে না। 18 বছর বয়সে আত্মাকে কোথায় সঁপে দেওয়া হয়? আত্মাকে কোথায় দেব? শপথের কোলাহলে। আত্মাকে শপথের কোলাহলে দেব। আত্মাকে সঁপে দেব কোথায়? শপথের কোলাহলে। অর্থাৎ শপথ করব যে কোনো ধরনের অন্যায় অবিচার হলেই আমি আত্মাকে, জীবনকে সঁপে দেব। এ বয়সে কানে কি আসে? কানে আসে কি? সুমধুর সুর, পাখির কলরব, না যন্ত্রণা? অনেক যন্ত্রণার কথা কানে আসতে থাকে, কারণ এই বয়সেই আমি বাল্যকাল বাদ দিয়ে আমি কিন্তু যৌবনে পদার্পণ করতে চাই। আমার এই সমাজের সেই যে 18 বছরের নিচে আমি শুধু হাঁটছি, খেলছি, দৌড়াইছি, কোনো দায়িত্ব ছিল না। যেই 18 বছরে আসছি তাই কিন্তু আমাকে বিভিন্ন ধরনের দায়িত্ব নিতে আসে। অনেক দায়িত্ব আমি ফেল হই আর আমি যন্ত্রণা পাই, ছটফট করি। এ বয়সে কানে কি আসে? যন্ত্রণা। কবি কোন বয়সকে এদেশের বুকে নেমে আসার কথা বলেছেন? 18 বছর বয়সে এই দেশে নেমে আসুক। এ বয়স জানে রক্তদানের পুণ্য। এখানে পুণ্য বলতে কোন কাজ বোঝানো হয়েছে? পুণ্য বলতে মহৎ কাজকে বোঝানো হয়েছে। 18 বছর বয়স বিপদের মুখে কি ভূমিকা পালন করতে পারে?
বিপদের মুখে এটা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। কিন্তু কবিতার লাইনে বলা আছে বিপদের মুখে হয় অগ্রণী, সেই অগ্রণী শব্দটাই হবে এখানে। তাজা তাজা প্রাণ অসহ্য যন্ত্রণা, কারণটা কি? শারীরিক অসুস্থতা না সামাজিক অবিচার ও বিকারের জন্য? হ্যাঁ। নাকি প্রেমে ব্যর্থতার জন্য? হ্যাঁ, অনেকজনে লিখতেই পারে যে আমি প্রেম করেছি, ব্যর্থ হয়েছি, আমার জীবনে এটা, আমি সেটা লিখবো। কিন্তু কবিতায় বলেছে সামাজিক অবিচারের জন্য। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এর কারণটা কি? জীবনের ব্যর্থতা, হতাশা, অশুভ শক্তি, কালো রঙের প্রতি আকর্ষণ, রাতের অন্ধকার, জীবনের ব্যর্থতা ও হতাশ। কবি 18 বছর বয়সের তুলনা করেছেন কিসের সাথে? স্টিমার, ট্রেন, তুফান, টর্নেডো। 18 বছর বয়স, 18 বছর বয়সের তুলনা করেছেন কার সাথে? তুফান, টর্নেডো, ট্রেন না স্টিমার? স্টিমারের সাথে। 18 বছর বয়স কবিতায় 18 শব্দটি কতবার হিসাব হয়েছে? 18 বছর বয়স কবিতায় তোমরা হিসাব করে দেখবা 9 বার ব্যবহার করা হয়েছে। সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত যে কাব্যগ্রন্থ তার কোনটা রয়েছে? যেমন তার যে কাব্যগ্রন্থ, সম্পাদিত কাব্যগ্রন্থ হলো ছাড়পত্র। 18 বছর বয়স কেমন? এটা হইলো একটা দুঃসহ। 18 বছর বয়স এটা দুঃসহ, বিভিন্ন ধরনের দুর্বিষহ জীবন আসে। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, চরণটিতে বয়সের কোন বৈশিষ্ট্য বলা হয়েছে? দুর্যোগ এবং ঝড়ে মানে কি? সংগ্রামী চেতনা, সংগ্রামী চেতনা নিয়ে বাঁচতে হয়। 18 বছর বয়স কবিতায় বয়সের যে ইতিবাচক দিকগুলো ফুটে উঠেছে, 18 বছরের কি কি ইতিবাচক পজিটিভ? দুঃসাহস ও ঝুঁকি নিতে পারে, আত্মত্যাগ করতে পারে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। তার মানে কি হবে? 1 2 3, তিনটেই হবে। 18 বছর বয়সের বৈশিষ্ট্য কি? দুর্বার গতি, উদ্দীপনা সঠিক সঠিক, নতুন জীবন গড়ার স্বপ্ন সঠিক, ভীরুতা এবং কাপুরুষতা আছে না? এটা তো হতে পারে না। তাহলে 1 আর 2। এদেশের বুকে 18 আসুক নেমে, এই আহ্বানের কারণ কি? কারণ 18 হলো আত্মপ্রত্যয়ী, কল্যাণব্রত, সংশয় মুক্ত। কোনো সংশয় নাই। 18 বছরের কি কোনো সংশয় নাই? আছে সংশয়। তাহলে কি হবে? 1 আর 2। এবার একটা উদ্দীপকের কথা বলছে। কলেজের নবীনবরণ অনুষ্ঠানে অধ্যক্ষ মহোদয় বললেন, তারুণ্যই শক্তি, তরুণরাই পারে সমাজের সকল জঞ্জাল দূর করে নতুন সমাজ গড়তে। তাদের অফুরন্ত প্রাণ শক্তি ও সাহসের কাছে সকল বাধা তুচ্ছ হয়ে যায়। এবার অধ্যক্ষের বক্তব্যে 18 বছর বয়স কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? তারুণ্যের শক্তি, হ্যাঁ। ইতিবাচক ও কল্যাণব্রত, এটাও সত্য। দুঃসাহসিকতা, এটাও সত্য, তারা দুঃসাহস দেখাইতে পারে। তাহলে 1 2 3, তিনটেই সঠিক। উক্ত দিকটি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে? এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, কানে আসে কত মন্ত্রণা। ওকে, তাহলে পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা, এখানে পাথর দিয়ে যদি কোনো ধরনের বাধাও সৃষ্টি করা হয় সেটাও সে পা দিয়ে ভেঙে ফেলতে পারবে। অর্থাৎ সমাজের বছরের পর বছর যে সমস্ত অনিয়ম, অনাচার, অত্যাচার চলছে সেগুলো ভাঙতে পারবে 18 বছর তারুণরাই। 18 বছর বয়সে নেতিবাচক দিক কি রয়েছে? আসলে খারাপ কি রয়েছে? এ বয়স পথ চলতে ভুল করে, হ্যাঁ সত্য ঘটনা। এ বয়স লক্ষ্য দীর্ঘশ্বাসে কালো হয়, এটাও সত্য ঘটনা। এ বয়স স্থবির হয়ে যায়, থেমে যায় না, থেমে যায় না তো। 1 আর 2, ক সঠিক। শপথের কোলাহলে সঁপে দেয় কাকে? আত্মাকে। আত্মাকে সঁপে দেব, ক। এবার মুক্তিযুদ্ধের সময় তরুণীরা দেশমাতৃকার মুক্তির জন্য জীবন বাজি রেখেছিলেন। তাদের আত্মত্যাগের ফলেই আমরা পেয়েছি এই স্বাধীন মুক্ত বাংলাদেশ। নইলে কিন্তু আজও আমাদের পাকিস্তানের ঘানি টানতে হতো, সেখানে কোনো চাকরি ছিল না। এদেশের লোকজন শুধু কৃষি কাজ করত আর ফসলগুলো পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হতো, আর ভালো ভালো চাকরি সব পশ্চিম পাকিস্তান থেকে এসে এখানে করত। যদিও লোকজন ছিল এই অংশে বেশি। এইরকম অনিয়ম থাকতো যদি এইরকম মুক্তিযোদ্ধারা এগিয়ে না আসলো। ওকে,
এবার উদ্দীপকের তরুণদের সাথে 18 বছর বয়স কবিতার তরুণদের কি মিল রয়েছে? দেশপ্রেম, হ্যাঁ। আত্মত্যাগ সঠিক। রক্তদান, এটাও সঠিক। 1 2 3 তিনটেই সঠিক। এই ভাব নিচের কোন চরণে ফুটে উঠেছে? এ বয়স জানে রক্তদানের পুণ্য, এ বয়স বাঁচে দুর্যোগ আর ঝড়ে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য। উপরের সবগুলোই সঠিক। 18 যে কারণে ভয়ঙ্কর, কি জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে? জীবনের ঝুঁকি নেয়, অগ্রপশ্চাৎ বিবেচনা করে না, বিপদগামী হওয়ার আশঙ্কা থাকে। সঠিক। তাহলে এটা তিনটেই সঠিক। 18 বছর বয়স যে বৈশিষ্ট্য ধারণ করে, কি ধারণ করে তারা? স্পর্ধা না বীরুতা না আত্মরক্ষা? কোনটা? 18 বছর বয়স কোন বৈশিষ্ট্য ধারণ করে? স্পর্ধা ধারণ করে তারা, স্পর্ধা। কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন মার্ক্সবাদী ভাবধারার কবি। সঠিক। প্রগতিশীল চেতনার অধিকারী, এটাও সঠিক। ফ্যাসিবাদ বিরোধী, সঠিক। ফ্যাসিবাদ বিরোধী তিনি তিনটেই ছিলেন। 18 বছর বয়স কবিতার, এই বয়সে যা যা ঘটে, দুঃশাসরা উকি দেয়, এটা সঠিক। মাথা নোয়াবার নয়, তাও সঠিক। কাঁদতে জানে না, তাও সঠিক। তাহলে তিনটেই সঠিক। এ বয়স পথে প্রান্তরে ছোটায়, কি ছোটায়? তুফান ছোটায়, তুফান। 2 কবিতায় পাথর বাধা বলতে কি বুঝায়? পাথর দিয়ে কোনো বাধা সৃষ্টি করলে, অর্থাৎ সমাজের সকল প্রকার, সমাজের প্রচলিত নিয়ম, সঠিক। ব্যক্তিগত জীবনের প্রতিবন্ধকতা, তাও সঠিক। সকল প্রকার বাধা বিপত্তি, এটাও সঠিক। তাহলে আমরা কি বলতে পারি? তিনটেই সঠিক। ওকে, তাহলে আজকে কিন্তু আমরা আমাদের কিশোর কবি, বাংলা সাহিত্যের ক্ষণজন্মা যে কবি ছিলেন সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত 18 বছর বয়স, এই কবিতাটি আমরা টপ টু বটম আলোচনা করলাম। আজকের আলোচনা থেকে এইচএসসি প্রার্থীরা তাদের যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন, ভর্তিচ্ছু স্টুডেন্ট যারা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, জিএসটি অর্থাৎ গুচ্ছ বিশ্ববিদ্যালয়, এর বাইরে নার্সিং ভর্তি পরীক্ষার সকল প্রশ্ন এখান থেকে সলভ করতে পারবে। এর বাইরেও যারা সরকারি চাকরি প্রত্যাশী স্টুডেন্ট রয়েছে, বিসিএস, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন, সকল ধরনের এমসিকিউ প্রশ্নের সলভ এখান থেকে পাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা আমাদের এই আকর্ষণীয় ক্লাসগুলো যদি পেতে চাও, অবশ্যই আমাদের ইউটিউবের যে ইনোভেশন এডুকেশন ফ্যামিলি, এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবে। আমাদের যে অ্যাডমিশন পেজ, ইনোভেশন একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পেজের সাথে থাকবে, আর আমাদের ইনোভেশন জব পেজের সাথে থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নিত্য নতুন প্রোগ্রাম নিয়ে। আল্লাহ হাফেজ।